প্রতিদিন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিনহা হত্যায় প্রদীপ সহ ৩ জনের আবার রিমান্ড শুরু। পুলিশের ৩ সাক্ষী ৪ দিনের রিমান্ডে। সেপ্টেম্বরে গণপরিবহনে আগের ভাড়া কার্যকরের চিন্তাভাবনা করছে সরকার, ওবায়দুল কাদের। অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলে র্যাবের অভিযান। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার প্রতিবাদে বিক্ষোভ, ইন্ধনদাতাদের শাস্তি দাবি। ৩ বছরেও হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির তাগিদ। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান ৩ আসামি টেকনাফের সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক টিয়াকত ও উপপরিদর্শক নন্দদুলালের আজ থেকে দ্বিতীয় দফায় রিমান্ড শুরু হয়েছে। এছাড়া পুলিশের করা মামলার ৩ সাক্ষীকেও আজ আরও ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। র্যাব তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিন মঞ্জুর করে আদালত। র্যাব জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সব আসামিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। প্রধান ৩ আসামি ছাড়া অন্য ৪ পুলিশ সদস্য এবং স্থানীয় ৩ আসামিকে সুবিধাজনক সময়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হবে। তারা এখন কক্সবাজার কারাগারে আছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিরও বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। র্যাবের রিমান্ড শেষ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে অধিকতর তদন্তের জন্য আরেক দফায় রিমান্ডে নেওয়া হচ্ছে আসামিদের। তো প্রথম দফার রিমান্ডে তারা কি ধরনের তথ্য পেয়েছেন এবং এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রথম দফা রিমান্ডে কি ধরনের তথ্য তারা পেয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু তদন্তকারী সংস্থা এবং তদন্তকারী কর্মকর্তা কেউ আসলে আনুষ্ঠানিকভাবে বলেননি। তবে তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই সিনহার মৃত্যুর ঘটনা কিভাবে হয়েছে, কেন হয়েছে, কারা করেছে, এই ধরনের বেশ কিছু প্রশ্নের উত্তর তারা এরই মধ্যে পেয়েছেন। কিন্তু এই বিষয়গুলো আরও বেশি যাচাই বাছাই করার জন্য কিংবা যেই মামলায় যাদেরকে প্রথম দফায় রিমান্ডে নেওয়া হয়েছে তাদের দেয়া যেই তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর আরও সত্য তা যাচাইয়ের জন্যই হচ্ছে দ্বিতীয় দফা রিমান্ডের প্রয়োজন বলে তারা মনে করেছেন। এবং এই কারণেই গতকাল পুলিশের 7 সদস্যকে যারা এর মধ্যে বরখাস্ত হয়েছেন তাদেরকে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ডের অনুমতিও পেয়েছেন। এবং এরপরেই আমরা দেখেছি যে বিশেষ করে 3 জন সাক্ষী যাদেরকে পুলিশের দায়ের করা যে মামলায় আসামি করা হয়েছিল এবং তাদেরকে সাক্ষী করা হয়েছিল, সেই সাক্ষীদেরকেও মূলত আজকে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছে। এবং এই সাক্ষীরা মূলত যেই স্থানে সিনহার মৃত্যুর ঘটনা ঘটেছে সে এরই পার্শ্ববর্তী যে মারিশবুনিয়া এলাকা, সেই মারিশবুনিয়া এলাকার বাসিন্দা। তাদেরকেই মূলত এই মামলার প্রত্যক্ষদর্শী হিসাবে, সাক্ষী হিসাবে পুলিশ অন্তর্ভুক্ত করেছিল এবং তাদেরকেও তাদের দেয়া তথ্যগুলো, পূর্বে যে তথ্যগুলো দিয়েছেন এবং পুলিশের যারা রিমান্ডে ছিলেন তাদের দেয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে। ইফতেখার, আরেকটি তথ্য জানতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটিও র্যাবের রিমান্ড শেষ হলে ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ করবে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? তদন্তকারী কর্মকর্তা যিনি রয়েছেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির প্রধানের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে এবং তিনি যেটি বলছেন সেটি হচ্ছে গত 23 তারিখে আসলে তাদের যে দ্বিতীয় দফা যে মেয়াদ বাড়ানো হয়েছিল, প্রথম দফা মেয়াদ, সেই মেয়াদের শেষ দিন ছিল এবং তারা তখন নতুন করে সময়ের আবেদন করেছেন। এবং এই আবেদন করার কারণটি হচ্ছিল তারা বলছেন যে তাদের অন্যান্য যে কার্যক্রম সেটি একেবারেই শেষ হয়ে এসেছে এবং সব ধরনের তদন্তের সব দিক দিয়েই তারা এগিয়ে গেছেন। কেবল তাদের একেবারে এই ঘটনার সঙ্গে
যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওসি প্রদীপ সহ যেই পুলিশ সদস্যরা তাদের সঙ্গে কথা বলা প্রয়োজন বলে তারা মনে করেন, এবং মূলত তাদের সঙ্গে কথা বলতেই তারা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আরেকটু সময় নিয়েছেন। এবং তারা আশা করছেন যে যেহেতু এবার যেই রিমান্ড দেওয়া হয়েছে দ্বিতীয় দফা রিমান্ড, সেটি অচিরেই শেষ হয়ে যাবে এবং এই রিমান্ড শেষ হওয়ার পরেই তারা যেই জেল কোডে যেই বিধান রয়েছে সেই বিধানটি মেনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন বলে আমাদেরকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বাড়তি যে সময় তারা পেয়েছেন এই সময়ের মধ্যেই তারা আসলে তাদের প্রতিবেদন দিতে পারবেন এমন আশা তারা এখনো পর্যন্ত রাখছেন। আর এই মামলায় এখন পর্যন্ত আসলে 13 জন আসামি যে আটক হয়েছেন এর মধ্যে আমরা দেখেছি কেবল এপিবিএন এর যারা সদস্য আটক হয়েছিলেন 3 জন, তারা ব্যতীত বাকি সকলেই দ্বিতীয় দফা রিমান্ডের যে অনুমতি পেয়েছেন। এখন পরবর্তীতে এপিবিএন সদস্যদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হয় কিনা সেটি এখন আসলে দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। সহকর্মী ইফতেখার ফয়সাল জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চলছে এই জিজ্ঞাসাবাদ। বেলা 11:30টার দিকে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হুসাইনের নেতৃত্বে একটি দল সেখানে যায়। পরে সম্রাটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তারা। গত বছর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে আলোচনায় আসে সম্রাটের নাম। 6 অক্টোবর কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। আর 12 নভেম্বর দুদকের করা মামলায় সম্রাটের বিরুদ্ধে 2,94,80,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এদিকে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি পিকে হালদারের ঋণ কেলেঙ্কারির অন্যতম সহযোগী রাশেদুল হক বেলা 11টা থেকে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদে রয়েছে দুদকে। সহকর্মী রিশাদ হুদা এই মুহূর্তে দুদক কার্যালয়ে রয়েছেন, আরো বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হয়েছেন তিনি। রিশাদ, শুরুতে জানতে চাইব সম্রাটকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই বিষয়ে, তাকে কি আজকের পরে আরো জিজ্ঞাসাবাদ করা হতে পারে? আরেকটি বিষয় যে এই জিজ্ঞাসাবাদের একটা বড় অংশ জুড়ে থাকবে দেশের বাইরে তার কি কি ধরনের সম্পদ রয়েছে বা অবৈধ সম্পদ কি কি পাচার করেছেন সে বিষয়ে কিছু বিস্তারিত জানা গেল এখনো? আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। এটি হচ্ছে যে তাকে কিন্তু আদালত 6 দিনের রিমান্ড তার মঞ্জুর করেছে। এই 6 দিনের রিমান্ডের মঞ্জুরের আজকে প্রথম দিন তাকে জিজ্ঞাসাবাদ করছে। 11:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে প্রিজন সেল আছে সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি জানেন যে ইতিপূর্বে কিন্তু 3 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আসলে একটি মামলা করেছে দুদক, কিন্তু পত্রপত্রিকা বা বিভিন্ন প্রতিবেদনে তার বিষয়ে কিন্তু আরও অনেক বেশি সম্পদ অর্জন করেছে এইরকম অভিযোগ কিন্তু তার আছে। অর্থাৎ ক্যাসিনো কাণ্ড বা ক্যাসিনো বা বিভিন্ন চাঁদাবাজি বা দুর্নীতির মাধ্যমে এই সম্পদ তিনি অর্জন করেছেন, এরকম শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এইরকম সংবাদ কিন্তু আসছে। কিন্তু দুদক তার অনুসন্ধান বা এখন তদন্তে এখন পর্যন্ত তারা 3 কোটি টাকার বেশি কোনো সম্পদ এখন পর্যন্ত তারা পায়নি। তো তারা আশা করছে যে তাকে এই যে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিজন সেলে, এই জিজ্ঞাসাবাদের তথ্য থেকে অনেক ধরনের তথ্য বেরিয়ে আসতে পারে। তো এই তথ্য বেরিয়ে আসছে তাকে আসলে মূলত জিজ্ঞাসা করা হচ্ছে যে নামে বেনামে কি কি তার সম্পদ আছে, আসলে তার আত্মীয় স্বজন বা দূর আত্মীয় বা বন্ধুর নামে অথবা তার উপরে নির্ভরশীল এরকম ব্যক্তিদের নামে কোনো সম্পদ সে আসলে লুকিয়ে রেখেছে কিনা। আর পাশাপাশি হচ্ছে যে সে বিভিন্ন দেশে কিন্তু যেত, আমরা জানি যে প্রায় সময় সে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা এই ধরনের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে যেত। তো সেই সব রাষ্ট্রে আসলে তিনি বিশেষ করে মালয়েশিয়ায় তিনি কি কি সম্পদ করেছেন বা আদৌ কোনো সম্পদ করেছেন কিনা, কোন কোন দেশে তিনি অর্থ পাচার করেছেন বা আদৌ করেছেন কিনা, এইসব বিষয়ে আসলে তাকে ডিটেল প্রশ্ন করা হচ্ছে এবং তার উত্তর নেওয়া হচ্ছে। এর ভিত্তিতেই কিন্তু চার্জশিট গঠন করা হবে। রিশাদ, আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানবো, পিকে হালদারকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, আপনি রয়েছেন সেখানে, সেই ব্যাপারে কিছু জানা গেছে? না, আজকে কিন্তু পিকে হালদারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পিকে হালদারের সহযোগী রাশেদুল হক বেলা কানাডায় চলে গেছেন, কিন্তু পিকে হালদার রাশেদুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই নিয়ে তৃতীয় দফা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। আমরা যতদূর জানতে পেরেছি যে রাশেদুল হক বেলা তিনি কিন্তু এই পিপলস লিজিং অর্থাৎ 2015 সালে যেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ শুরু করেন, তার আগে কিন্তু রিলায়েন্স ইন্টারন্যাশনালে তিনি কিন্তু কর্মরত ছিলেন ডিএমডি হিসেবে। তখন সেই একই প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এই রিলায়েন্স ইন্টারন্যাশনালের তখনকার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন হচ্ছে যে পিকে হালদার। পরবর্তীতে রাশেদুল হক বেলা কিন্তু 2015 সালে
পিপলস ইন্টারন্যাশনাল লিজিংয়ে চলে আসেন এবং তার মাধ্যমেই কিন্তু পিকে হালদার বিভিন্ন নাম অর্থাৎ কাগজে প্রতিষ্ঠানে বিভিন্ন লোন দেয় এবং সেই লোনের টাকা আত্মসাৎ করে। আমরা যতদূর জানি যে 2 থেকে আড়াই কোটি টাকার তার মাধ্যমে অর্থাৎ রাশিদুল হক বেলার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে এবং বিভিন্ন নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে সেই টাকা ব্যক্তি অ্যাকাউন্টে চলে এসেছে। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। নানা অনিয়মের অভিযোগে রাজধানীর মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাব। তবে এই অভিযানের সঙ্গে ছিল স্বাস্থ্য অধিদপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা। দুপুর 12:30টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে হাসপাতালটিতে অভিযান শুরু করে র্যাব। এ সময় ল্যাবে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ বিভিন্ন কেমিক্যাল পাওয়া যায়। এছাড়া হাসপাতালটিতে করোনা টেস্ট করা না হলেও অন্য জায়গা থেকে করোনার পরীক্ষা করে নিজস্ব প্যাডে রিপোর্ট দেওয়া হয় বলে অভিযোগ প্রায় ভ্রাম্যমাণ আদালত। পরে রাজধানীর আরও কয়েকটি হাসপাতালে অভিযান চালানোর কথা রয়েছে র্যাবের। এর আগে বিভিন্ন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি অভিযান চালালেও এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে নির্দেশনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সব হাসপাতালে অভিযান থেকে বিরত থাকা সংক্রান্ত চিঠি কেন বেআইনি নয় জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। পাশাপাশি স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 4 আগস্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া দেশের কোনো সরকারি বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে পারবে না বলে নির্দেশনা জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, মহামারী করোনার মধ্যে দেশের হাসপাতালগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান চালাচ্ছে। এতে হাসপাতালগুলোয় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চাপা অসন্তোষ বিরাজ করছে বলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় উল্লেখ করা হয়। চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বাঁশখালীর সাংসদ মুস্তাফিজুর রহমানকে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধারা এ দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাংসদ হয়েও বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করেছেন। সম্প্রতি তিনি বাঁশখালীতে কোনো মুক্তিযুদ্ধ হয়নি বলে বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগ সরকার ও মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছেন বলেও অভিযোগ করেন তারা। মুস্তাফিজুর রহমানের নির্দেশেই সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন মুক্তিযোদ্ধারা। এমপির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেয়া হয়। সোমবার সকালে বাঁশখালীর এমপির এপিএস-এর নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় 26 জনের বিরুদ্ধে মামলা হলে 4 জনকে আটক করে পুলিশ। জনাব মুস্তাফিজুর রহমানের অবিলম্বে সরকারি নিয়ম মোতাবেক সংসদ সদস্য পদ বাতিল করা হোক এবং আওয়ামী লীগের সকল পদ পদবি থেকে তাকে বহিষ্কার করা হোক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফেরার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে বিআরটিএ ও বিআরটিসির কুমিল্লা জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শর্ত সাপেক্ষে গণপরিবহনে পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়ে ভাবছে সরকার। তবে গণপরিবহনে চলাচলের সময় মাস্ক পরা শতভাগ বাধ্যতামূলক করা হবে। এছাড়া দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না। শীঘ্রই এ বিষয়ে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে। পরে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। সভায় রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখারও আহ্বান জানান ওবায়দুল কাদের। একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা, জনস্বার্থ এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক সহ দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। রোহিঙ্গা অনুপ্রবেশের 3 বছর।
আজও ফেরা হয়নি নিজ জন্মভূমিতে। বাংলাদেশের অভিযোগ, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তরিক নয় মিয়ানমার। করোনা পরিস্থিতি তাদের জাতীয় নির্বাচনের অজুহাতে ঝুলিয়ে রেখেছে প্রত্যাবাসন প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, নতুন করে আরও 6 লাখের তালিকা পাঠানো হলেও যাচাই বাছাই করা হয়েছে মাত্র 30,000 রোহিঙ্গার। কূটনীতিকদের মতে, মিয়ানমারের ওপর চীন ভারতের চাপ আরও বাড়ালে সমস্যা দ্রুত সমাধান হতে পারে। আশ্বাস আর প্রক্রিয়া শুরুর বেড়াজালে থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আশ্রয় নেওয়ার পরের বছর অগ্রগতি ছিল ঢাকা নিপিত চুক্তি। দ্বিতীয় বছরে এসে দ্বিপাক্ষিক প্রচেষ্টা শেষে বেইজিংয়ের উদ্যোগে ত্রিদেশীয় চেষ্টা শুরু হয়। বাংলাদেশ মিয়ানমার কয়েক দফা বৈঠকেও বসে। তারপর শুরু হয় রোহিঙ্গাদের তালিকা আদান প্রদান। ঘোষণা দিয়ে প্রত্যাবাসনের জন্য কয়েকবার তারিখ নির্ধারণ হলেও নিরাপত্তার ঝুঁকিতে খোদ রোহিঙ্গারাই নিজ দেশে ফিরতে রাজি হননি। আর এদিকে রোহিঙ্গাদের নিরুৎসাহিত করতে রাখাইন রাজ্যে প্রায় অস্থিরতা তৈরি করে রাখছে খোদ মিয়ানমারই। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতির অভিযোগ বারবার বিশ্ব দরবারে জানিয়ে আসছে বাংলাদেশ। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তাদের সাথে আমাদের কমিউনিকেশন চলছে। আমরা ইতিমধ্যে আমরা 6 লক্ষ লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে, কিছু আরও পাঠাচ্ছে। আমাদের প্রসেসটা চলছে। এদিকে নতুন পুরনো 11 লাখ রোহিঙ্গার জনগোষ্ঠীতে প্রতিদিনই কলে বরে বাড়ছে নতুন সদস্য সংখ্যা। আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে, কক্সবাজারের আশ্রয় শিবিরে প্রতিদিনই গড়ে জন্ম নিচ্ছে 60 থেকে 70 নবজাতক। অন্যদিকে নির্যাতনের মুখে এখনও মিয়ানমারের বিভিন্ন রাজ্য থেকে পালিয়ে আসছে রোহিঙ্গারা। নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, এই সমস্যা যত দীর্ঘায়িত হবে ততই আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। মিয়ানমারের দিক থেকে মিয়ানমার এই প্রত্যাবাসী যারা তারা যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশটা তৈরি করতে পারেনি, সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্য কোনো কারণেই হোক, কিন্তু আমাদের ধারণা ইচ্ছাকৃতভাবেই তারা হয়তো সেটা করছে না বা করতে পারছে না। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে তাদের উপর আমাদের আঞ্চলিক যে যারা প্রভাবশালী দেশ আছে তাদের যে পরিমাণ চাপ প্রয়োগ করা দরকার ছিল সেই জায়গাটা আমরা বোধহয় পারছি না। 2017 সালে 25 আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা ও নিপীড়নের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 বছরেও অন্ধকারেই রয়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে প্রক্রিয়া চলমান থাকার কথা বারবার বলা হলেও তা মানতে নারাজ বিশ্লেষকরা। বরং করোনা মহামারীর কারণে রোহিঙ্গা ইস্যু থেকে বিশ্ব নেতাদের মনোযোগ সরে যাচ্ছে বলে মত তাদের। রোহিঙ্গা সংকট দীর্ঘমেয়াদী হলে তা বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা হয়েই দেখা দেবে বলে মনে করছেন তারা। রাষ্ট্রীয় অত্যাচার নির্যাতন থেকে প্রাণে বাঁচতে 2017 সালের 25 আগস্ট মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার পর পেরিয়েছে লম্বা সময়। কক্সবাজারের 2 উপজেলা টেকনাফ, উখিয়াতেই মূলত রোহিঙ্গাদের অবস্থান। এই সংকটের জন্য মিয়ানমার সরকারকে দায়ী করে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে শুরু থেকেই দাবি জানাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের নেওয়া পদক্ষেপ একেবারেই লোক দেখানো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গারা বলছে, পূর্ণ নাগরিকত্বের অধিকার ফিরে পেলেই শুধু কেবল স্বদেশে ফিরবে তারা। নাগরিকত্ব পেলেই আমরা চলে যাব, তবে দেশে ফিরলে আমাদের হত্যাও করতে পারে, তাই নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। আমরা ওখানে যেতে চাই, তবে ওখানে অন্য ধর্মাবলম্বীরা যেভাবে চলে আমরাও তেমন সুযোগ চাই। আমরা পড়াশোনা, অবাধ চলাচল, ব্যবসা বাণিজ্যের সুযোগ চাই। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতাকে ফলপ্রসূ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ করোনা মহামারীর দিকে বেশি থাকায় রোহিঙ্গা সংকটের সমাধানে অনেক সময় লাগার শঙ্কা তাদের। তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ দিয়েছেন তারা। নীরব কূটনীতি চলছে, কিন্তু সরব কূটনীতি আমরা দেখছি না। বিশ্ব সমাজ এই করোনা মহামারীর আড়ালে রোহিঙ্গা সমস্যাকেও আড়ালে ফেলে দিয়েছে। বিশ্বব্যাপী শরণার্থী সমস্যা সমাধানের জন্য যে বার্ডেন শেয়ারিং বলে একটা ধারণা আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে কিন্তু বাংলাদেশের পাশে থাকার কথা।
তবে নীরব কূটনৈতিক তৎপরতাকেও কার্যকর উদ্যোগ বলেই মনে করছে সরকার। শিগগিরই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আশা কর্মকর্তাদের। এই প্রত্যাবাসনটা যেন অতি শীঘ্রই শুরু করা যায় এবং এই মিয়ানমার এই রাখাইন এই রোহিঙ্গা রিফিউজিদেরকে যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি, এই ব্যাপারে সরকার সদা সচেষ্ট। 2017 সালে বাংলাদেশে আসে প্রায় 11 লাখ রোহিঙ্গা। তাদেরকে দেশে ফেরাতে 2018 সালের জানুয়ারিতে গঠন হয় বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপ। এরপর কয়েক দফা বৈঠক হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কোনো অগ্রগতি নেই। মানবিকতার কারণে এখন প্রায় 13 লাখ রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অবশেষে সম্মেলনের 9 মাস পর গঠিত হচ্ছে আওয়ামী লীগের 4টি সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এবার কমিটিতে বিতর্কিত কেউ ঢুকলে মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। ক্যাসিনো সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও ঢাকা মহানগরের নেতৃত্বে পরিবর্তন আনে আওয়ামী লীগ। গত বছরের নভেম্বরে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি করা হয়। নতুন নেতৃত্ব নির্বাচিতের পর 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্র। এরপর কয়েক দফা সময় বাড়ানো হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। করোনা ভাইরাস পরিস্থিতিকে এর প্রধান কারণ বলছেন সহযোগী সংগঠনের নেতারা। কমিটি আমরা পূর্ণাঙ্গ করি নাই, কিন্তু কমিটির একটা খসড়াই নেত্রীর কাছে আমরা জমা দিয়েছি অনেক আগেই। তো নেত্রী ওটাকে দেখবেন। আমাদের কমিটিটা করতে একটু দেরি হচ্ছে, এটা ঠিক আছে, যেহেতু করোনা পরিস্থিতি, এই কারণে আমরা হয়তো দিতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করবো আগামী মাসে আমাদের কমিটি দিতে। বাট আমাদের কোনো নেতা কর্মী কিন্তু এই কারণে কাজের পয়সা ছিল না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে খুলে গেছে অফিস আদালত, রাজনৈতিক কর্মসূচিতেও ফিরছে বিভিন্ন দল। তাই আগামী মাসে দলের সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। আগামী 10 সেপ্টেম্বরের মধ্যেই তাদের সময় সুযোগ মতো অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটিগুলো আমাদের কেন্দ্রীয় কমিটিতে জমা দেওয়ার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে এটা ওয়ার্কিং কমিটি অনুমোদিত হবে। কেন্দ্র বা তৃণমূল কোনো পর্যায়ে যাতে বিতর্কিতরা কমিটিতে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। দলের নীতি নির্ধারকরা জানান, কেউ মদত দিলে তাদেরও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে। যে কোনো বৈঠকে আমাদের এটি এখন আমাদের মূল লক্ষ্য যে কোনো ক্রমেই যেন বহিরাগত অনুপ্রবেশকারী হাইব্রিড না আসতে পারে। যে হাত ধরে ঢুকবে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার পর যাচাই বাছাই করে অনুমোদন দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টেস্টের নতুন ফিস নির্ধারণ করা হলেও আগ্রহ ফেরেনি মানুষের। নমুনা নষ্ট হয়ে যাওয়া, রিপোর্ট পেতে দেরি সহ নানা ভোগান্তি পোহাচ্ছে পরীক্ষা করাতে আসা ব্যক্তিরা। তবে করোনা নমুনা পরীক্ষার ফি পুরোপুরি মওকুফ করে দেওয়া হলে টেস্টের প্রতি মানুষের আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 8 মার্চ সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই করোনা পরীক্ষা হচ্ছিল বিনামূল্যে, কিন্তু গত 29 জুন থেকে করোনার পরীক্ষা করানোর জন্য ফি নির্ধারণ করে দেয় সরকার। তাতে হাসপাতালে গিয়ে নমুনা জমা দিলে 200, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলে 500 টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে ক্রমাগত টেস্টের প্রতি আগ্রহ কমতে থাকে মানুষের। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে গেল 20 আগস্ট ফি কমিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে পরীক্ষা করানোর জন্য 100 টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা নমুনার জন্য নির্ধারণ করা হয় 300 টাকা। তবে এরপরও ফি নিয়ে অসন্তোষের পাশাপাশি পরীক্ষার রিপোর্ট পেতেও নানা ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এখান থেকে ওই বিল্ডিং আসেন, ওখান থেকে এই বিল্ডিং আসেন, মানে এক হজবর্ণ অবস্থা আর কি সরকারি মেডিকেলে এখানে দেখতে পাচ্ছি। আর বাকি সবকিছু ঠিকঠাক আছে, একটা শুধু বিষয় হয়রানি হচ্ছে সবাই। করোনার পরীক্ষা টাকা নেয় বিদায় তারা অন্য চিকিৎসাগুলো করতে পারতেছে না করোনা পরীক্ষার জন্য। সবাই তো টাকা দিয়ে করতে পারে না, ফ্রি হলে একটু ভালোই হয়। করোনা পরীক্ষা করাতে ফি নির্ধারণের কারণে টেস্ট কমে গিয়েছিল মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টেস্টে মানুষের আগ্রহ ফেরাতে ফি মওকুফের কোনো বিকল্প নেই। টেস্ট না করেও তো দিছে পজিটিভ বা নেগেটিভ, তো জনগণ তো মনে করে যেটা ঠিক কিনা, আমরা করেই বা লাভ কি, এত কষ্ট করে লাভ কি, সেটাও কিন্তু একটা কারণ। সেই জন্য আমি মনে করি যে টাকাটা নেওয়া হচ্ছে এটাও না হয় গভর্নমেন্ট ইচ্ছা করলে মওকুফ করে দিতে পারে, বিনা পয়সায় টেস্টটা করা উচিত। আর মানুষের আস্থা কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। যে প্রেক্ষাপটে এই ফিসটা আরোপ করা হয়েছিল
সেই প্রেক্ষাপটে আমার মতে এখন আর নেই। সরকার এই মুহূর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, অ্যান্টিবডি টেস্টের কথাও চিন্তা করছে। সেই দিক বিবেচনা করলে আমার মনে হয় এই মুহূর্তে এই ভিসা রুটটা আবারও যদি সরকার বিবেচনা করে বন্ধ করে দেয় তাহলে সাধারণের জন্য আরো ভালো হবে। প্রতিষেধক টিকা আসার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বড়লোকের রোগ, এটা গরিব মানুষের হবে না, এই ধরনের ফিলিং কিন্তু রয়ে গেছে। সেটাও তো ভুল বার্তা, কথা তো সত্য না। কারণ করোনা ধনী গরিব ছোট বড় রাজা প্রজা কাউকে তো চিনে না, সে যাকেই সুযোগ পায় তাকেই তো আক্রান্ত করবে, এটা তো সত্য। আপনার অন্তত মাস্ক তো পড়তে পারেন। মাস্ক যদি শুধু পড়েন ৬০ থেকে ৮০% সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে আগের মতো ৩৫০০ টাকাই লাগছে। বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে দিতে হবে ৪৫০০ টাকা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ে মা ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে চাঁদগাঁও থানায় একজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন নিহত গুলনাহারের মেয়ে ময়ূরী। পুলিশ বলছে আসামি ফারুককে খোঁজা হচ্ছে। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর চাঁদগাঁও এলাকার মঈনুদ্দিন কলোনির এক বাসা থেকে উদ্ধার করা হয় মা ও ছেলের মরদেহ। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায় 2 ছেলে মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন গুলনাহার। মেয়ে ময়ূরী আক্তার স্থানীয় একটি কারখানার শ্রমিক। সোমবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে মা গুলনাহার বেগম ও 9 বছরের ভাই রিফাতের মরদেহ দেখতে পান ময়ূরী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যার শিকার বলা হচ্ছিল যে স্কুল ছাত্রীকে 1.5 মাসেরও বেশি সময় পর বাড়ি ফিরেছে সে। জানায় তার সঙ্গে এমন কিছুই হয়নি। অথচ এই ঘটনায় কারাগারে আছেন 3 আসামি। অভিযোগ উঠেছে রিমান্ডে মারধর করে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছে। ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার। আর এই ঘটনার রেকর্ড কল করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চেয়ে হাইকোর্টে আজ রিট করেছেন এক আইনজীবী। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাড়ি থেকে 4 জুলাই নিখোঁজ হয় 5ম শ্রেণীর এক ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে 6 আগস্ট সদর থানায় অপহরণ মামলা করেন তার বাবা। গ্রেপ্তার হয় রকিব, আব্দুল্লাহ ও খলিল নামের স্থানীয় 3 জন। পুলিশের দাবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এতে ধর্ষণের পর হত্যা করে কিশোরীর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেওয়ার কথা জানানো হয়। তবে 1.5 মাসেরও বেশি সময় পর রোববার বাড়ি ফিরে আসে ওই স্কুল ছাত্রী। তার বাবা মা জানান মেয়েটি পালিয়ে বিয়ে করে বন্দর উপজেলার নবীগঞ্জে ছিল এতদিন। মামলা প্রত্যাহারও করতে চান তারা। আমি কিচ্ছু মিথ্যা বলবো না। আমি একটা মা, আমি যে অশান্তি বুক করছি আমি চাই না এই 3টা ফ্যামিলি আমার মতন এই অশান্তিটা বুক করুক। আমি চাই ওনার অশান্তি তো আমার মতন, আমার মেয়ে যেমন আমি পেয়েছি ওরা যেমন ছেলেগুলো বুকে নিয়ে ঘুমাইতে পারে। যেন ওরা যেন কোনো মামলা যেন না থাকে আমি এই ব্যবস্থাই করবো। আমার সন্তান আমি পাইছি, আমি মামলা তো অবশ্যই প্রত্যাহার করব। বিষয়টি জানার পর ক্ষুব্ধ আসামিদের স্বজনরা। তাদের অভিযোগ রিমান্ডে মারধর করে স্বীকারোক্তি আদায় করেন তদন্ত কর্মকর্তা। তবে তদন্ত কর্মকর্তা তা অস্বীকার করেছেন। কইতে কইতে রাইতে জুলাইয়া মারছে আমার স্বামীরে, মানা পর্দা আমার স্বামী বলে এটি কইছে আর আমার স্বামীরে এটা কইছে। মেয়ে তো জীবিত আছে, আমার ছেলে এটা করে নাকি আর আমার ছেলেকে টাকার ইয়ে মনে করে এটা করাইছে। মেয়ের বাপে মেয়ে অত মেয়ের আত্মীয় স্বজন আমাদের কাছে স্বীকারোক্তি তোর এই আত্মীয় স্বজন আমাদের কাছে স্বীকারোক্তি তোর মূল্যহীন। আদালতে তো স্বীকারোক্তি দিচ্ছে মানে 164 একই রকম, এমন 2 আদালত হয়েছে, 2 ম্যাজিস্ট্রেট দিচ্ছে। ভাই তাহলে কিরকম মিল হইলো কিরকম? জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলছেন তদন্তে গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে। আসামিদের জবানবন্দির বিষয়টিও জানানো হবে ম্যাজিস্ট্রেটকে। যদি অন্যায়ভাবে মারধর করে থাকে অথবা কোনো অবৈধ লেনদেন হয়ে থাকে এটা আমরা যথাযথভাবে দেখব, যাতে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়, এটা আমরা দেখব। গ্রেপ্তার 3 জন এখনো আছেন কারাগারে। আসামিদের মুক্তি ও তদন্ত কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল CR দত্ত বীর উত্তম যুক্তরাষ্ট্রে মারা গেছেন। বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 93 বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গেল বৃহস্পতিবার
ফ্লোরিডার বাসভবনে বাথরুমে পড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে রাখা হয় আইসিইউতে। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকতা শেষে সিআর দত্তের মরদেহ দেশে আনা হবে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন মেজর জেনারেল সিআর দত্ত। 1951 সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধের পর দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর গঠন করেন এবং প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে সিআর দত্তের জন্ম হলেও বেড়ে উঠেছেন পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। এমিরেটসের সাথে যোগাযোগ করা হচ্ছে, আর দেশেও আপনার যেহেতু অন্য ছেলেমেয়েরা সবাই আসবে, তো মেয়ে আছে কানাডা এখন, আর ছেলে হচ্ছে নিউ ইয়র্ক, বড় মেয়ে হচ্ছে নিউ ইয়র্ক, আর আমার ওয়াইফ ছোট মেয়ে ফ্লোরিডা। আমাদের সাথে বাবু ছিল, তো এখন ডিসিশন এখনো ফাইনাল হয়ে গেছে ওনাকে দেশে নিয়ে আসা। কালো টাকা সাদা করার সুযোগে তেমন সাড়া পাওয়া যায়নি, তবে পুঁজিবাজারে বিনিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের অর্থ আইনের আওতায় কালো টাকা সাদা করা হলে দুর্নীতি দমন কমিশন, দুদক সহ কোনো সংস্থাই প্রশ্ন তুলতে পারবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্রিফ করা হয়েছে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত কর দিয়ে বৈধ করা সম্পদের বিষয়ে কোনো সংস্থা প্রশ্ন তুললে সংশ্লিষ্ট ব্যক্তি উচ্চ আদালতে যেতে পারবেন। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রামের 100 ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন পরীক্ষামূলকভাবে চালুর উদ্বোধন করা হয়। এই মেশিনের মাধ্যমে কেনাকাটা করা ক্রেতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, রাজস্ব আয় বাড়াতে অটোমেশনের পাশাপাশি বকেয়া আদায়ে জোর দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য তেমন সাড়া পাওয়া যাচ্ছে না, তবে এই ক্ষেত্রে যেটা হয় যে অনেকে ভয় পায় যে আমার এই অপদেশিত অর্থ তার উৎস সম্পর্কে প্রশ্ন করবে না, কিন্তু তারপরে তার মনের ভিতরে ভয় থেকে অন্য প্রতিষ্ঠান যদি প্রশ্ন করে, আমরা কিন্তু সব প্রতিষ্ঠানকে বাড়িতে করে দিচ্ছি। এই আইনেই কিন্তু ইন্টিমেটি দিয়ে দিচ্ছে যে কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারে না। যদি কোনো প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো প্রশ্ন করে, তাহলে সে সোজা যে আদালতে রিট করবে। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে নদী ভাঙন। তবে দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। গেল অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলার 3 ইউনিয়নের 50 গ্রাম। ঘরবাড়ি ডুবে চরম দুর্ভোগে স্থানীয়রা। বরিশালে ক্ষতিগ্রস্ত হয়েছে নগরীর বেলতলা, আমানগঞ্জ, কাউনিয়া, নবগ্রামের প্রায় 485 কিলোমিটার সড়ক। এতে ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে বরাদ্দের অপেক্ষায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অসুস্থ মানুষ তো চলাফেরা করতে পারে না এরকম গাড়িতে, হাঁটা চলা সব দিকেই সমস্যা। দিনের বেলায় মোটামুটি ভাবে চলতে পারি, কিন্তু রাতের বেলা অটো উল্টি দেয় ম্যাক্সিমাম প্রতিদিনই। প্রকল্প সাবমিট করা আছে, অনুমোদন হলে আমরা কাজ করতে পারবো। প্রকল্প অনুমোদন দরকার অথবা বিশেষ থোক দরকার, যাতে আমরা এই বন্যার পানিটা নেমে যাওয়ার পরপরই আমরা কাজ করতে পারি। নতুন করে প্লাবিত হয়েছে মুন্সিগঞ্জের পদ্মা তীরবর্তী কয়েকটি গ্রাম। জেলার টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর এবং সিরাজদি খান সহ উপজেলায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। টাঙ্গাইলে নদ নদীর পানি কমলেও বাসাইল, মির্জাপুর ও কালীহাতির বেশ কিছু নিম্নাঞ্চল এখনো জলাবদ্ধ। অনেকের গা হয়ে একবারে চামড়া খুঁয়া খেয়ে গেছে গা। 1.5 মাস পানি বন্দি মানুষ আমরা। পানিতে মানুষের এই যে পাটা ঘা হয়ে যাচ্ছে, সমস্যার মধ্যে আছি, অনেক দুর্ভোগের মধ্যে আছি আমরা। জামালপুরের ইসলামপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধের 60 মিটার অংশ ধসে গেছে। হুমকির মুখে এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। বাঁধ রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গতকালকে থেকে আমরা আমাদের স্টকপয়েন্ট থেকে মেরামত কার্যক্রম শুরু করেছি। আশা করি আগামী 3 দিনের ভিতরে সেটা আমরা মেরামত করে ফেলতে পারব। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে পানি নামতে শুরু করলেও তীব্র হয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
রাজধানীর মহাখালী ডিওএইচএসে সিম কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে বিশ্বব্যাংকের করোনা প্রকল্পে নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে রয়েছেন সহকর্মী হাসান মিসবা, তার কাছ থেকে জেনে আসবো বিস্তারিত। মিসবা, এখন পর্যন্ত অভিযানে কি পাওয়া গেল আর বাকি বিস্তারিত কি খবর রয়েছে? এই করোনা কালেও দুর্নীতি থামেনি। বিশ্বব্যাংকের যে 1100 কোটি টাকার প্রকল্প, মাস্ক, পিপি, অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনার জন্য এই 1100 কোটি টাকার প্রকল্প, এখানে ইতোমধ্যে 200 কোটি টাকার বেশি কেনাকাটা হয়েছে। এই 200 কোটি টাকাতে বিভিন্নভাবে বড় ধরনের অনিয়ম হয়েছে। তার মধ্যে একটি সিম কর্পোরেশন, এই সিম কর্পোরেশন এখানে 2,10,000 পিস তারা KN95 মাস্ক এখানে সরবরাহের কথা, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে তারা কোনো মাস্ক এ পর্যন্ত সরবরাহ না করেই 8 কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে সিম কর্পোরেশনের এই মাস্কগুলো সরবরাহ করা হয়েছে। এখানে এই মাস্কের গায়ে কিন্তু স্পষ্ট করে লেখা আছে এখানে সিভিল গ্রেড, অর্থাৎ এগুলো সর্বসাধারণের ব্যবহারের জন্য, এগুলো কোনোভাবে মেডিকেল ব্যবহারের জন্য নয়। এবং যেহেতু এই মাস্কগুলো চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী যারা আছেন তাদেরকে দেওয়ার কথা, সুতরাং সিভিল গ্রেডের মাস্ক কোনোভাবে তারা এই প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদেরকে দিতে পারেন না। আরেকটি বিষয় হলো যে মাস্কের যে মান সেটি একেবারে নিম্নমানের, খুবই নিম্নমানের। এখানে বলা হয়েছে যে এটা 5 লেয়ারের হওয়ার কথা, কিন্তু এটিতে 5 লেয়ার নাই। এবং মাস্কের যে গেটআপ সেটিও অত্যন্ত নিম্নমানের। এই মাস্কগুলো এখন পর্যন্ত তারা সরবরাহ করেনি। এখানে মহাখালী ডিওএইচএস অফিসে তারা রেখেছে, তার আগে তারা বিল তুলে নিয়েছে। এই মুহূর্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আসলে এই সিম কর্পোরেশনের অফিসে তারা আছে এবং অভিযান চলছে এই মুহূর্তে। ডিজিডি এর মাস্ক সরবরাহের ক্ষেত্রে কিংবা মাস্ক কেনাকাটায় যে ধরনের কমিটি করা হয়, 3টি কমিটি লাগে। সেই কমিটির যারা সদস্য আছেন তারাও এই মাস্ক কেনাকাটার বিষয়ে আসলে জানেন না। সরকারিভাবে যে কোনো কেনাকাটায় প্রথমে দর যাচাই কমিটি, এরপরে সেগুলোর মান নির্ধারণে একটি কমিটি এবং সবশেষ এই পণ্যগুলো সরবরাহের জন্য একটি জরিপ কমিটির মাধ্যমে সেগুলোর মান যাচাই করে সেগুলো সরবরাহের নিয়ম। কিন্তু এক্ষেত্রে কোনোটি করা হয়নি। যারা এই কমিটিতে ছিলেন তারা বলতে পারেন না যে কি ধরনের মাস্ক কেনা হয়েছে। এমনকি সকালে একজন সদস্যকে, এই কমিটির সদস্যকে প্রশ্ন করেছিলাম যে আপনি কোন কমিটির সদস্য, তিনি কমিটির নামই বলতে পারেননি। সুতরাং একেবারে এই 3 কমিটিকে উপেক্ষা করে এই মাস্ক, নিম্নমানের মাস্কগুলো কেনা হয়েছে। এবং ডিজিডি এর যে ওষুধ প্রশাসনের যে অনুমতি লাগে সেই অনুমতিও তারা নেননি। এই মুহূর্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তারা এখানে তাদের কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন। বিশ্বব্যাংকের যিনি এখানে কনসালটেন্ট ছিলেন তাকে ডাকা হয়েছে এবং এই প্রকল্পের বর্তমান যিনি প্রকল্প পরিচালক ইকবাল কবিরকে সরিয়ে দেওয়ার পরে নতুন যিনি প্রকল্প পরিচালক ডাক্তার সৈয়দ শামীম হাসান তিনি এসেছিলেন। তাকেও র্যাব এখানে তার সাথে র্যাব কথা বলেছে। তিনি বলেছেন যে এগুলো তার আমলের নয়, এগুলো আগের যে পিডি ইকবাল কবির তার সময়ের যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেই অনিয়মগুলো হয়েছে। তবে এর আগে আমরা সংবাদ প্রচার করেছিলাম যে জাদিদ অটোমোবাইলস নামে একটি মোটর আমদানি প্রতিষ্ঠানকে পিপি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা 9 কোটি টাকা তুলে নিয়ে গেছে। এরপরে SRS ডিজাইন অ্যান্ড ফ্যাশন, তাদের KN95 মাস্ক কিন্তু অনুমোদনহীন। পাশাপাশি আজকে সিম কর্পোরেশনের এই মাস্কগুলো দেখা গেল যে এই মাস্কগুলো একেবারে নিম্নমানের। সুতরাং এই ERPP প্রজেক্টে যে ধরনের অনিয়ম হয়েছে, প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রেই কেনাকাটার যে অনিয়ম হয়েছে, এগুলো নিয়ে সরকারি পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই কমিটির অনুসন্ধানে কি বেরিয়ে আসে। নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে মহাখালীর একটি প্রতিষ্ঠানে অভিযান চলছে, সেই খবর জানছিলাম আমরা। বিশ্বে করোনায় আবারও একদিনের সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত হয়েছে ভারতে। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 854 জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 58,500।
করোনায় বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি 8,17,000-এর বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,38 লাখ। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে 1,63,00,000-এর বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাস পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 60,000। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 31.5 লাখ। প্রাণহানি কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। 24 ঘন্টায় ব্রাজিলে মারা গেছে 679 জন। মোট প্রাণহানি 1,15,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে 510 জনের। নতুন শনাক্ত 40,000। তবে ব্রাজিলে কমলেও মৃত্যু বেড়েছে লাতিন আমেরিকার অন্য দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। আর্জেন্টিনায় 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 381 জনের, আর কলম্বিয়ায় প্রাণহানি 296 জন। স্পেনে এক বাংলাদেশি সহ 24 ঘন্টায় 12 জনের প্রাণহানি হয়েছে। দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরুর পর এটি প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। গাজায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় 48 ঘন্টার লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর প্রথম পর্যায়ে এ প্রাণঘাতী রোগ মোকাবিলায় অসামান্য সাফল্য পেলেও এবার বিপাকে পড়েছে দক্ষিণ কোরিয়া। হঠাৎ করে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। টানা 14 দিন ধরে গড়ে 2 থেকে 300 জনের দেহে শনাক্ত হচ্ছে করোনা ভাইরাস, যার মধ্যে সবচেয়ে বেশি শনাক্তের হার রাজধানী সিউলে। অন্যদিকে হংকংয়ের বিজ্ঞানীদের দাবি, করোনা থেকে সুস্থ হওয়ার 4 মাস পর আবারও এ রোগে আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাঠে ফুটবল ফেরার আনন্দ নিয়ে শেষ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আয়োজনের সাফল্যে ইউএফএ সভাপতি আলেকসান্দার চেফেরিনের স্বস্তি। সিঙ্গেল লেগের নকআউট পর্ব ছিল উত্তেজনায় ঠাসা, তাই আভাস দিয়েছেন আগামীতেও নকআউট পর্ব সিঙ্গেল লেগে হতে পারে। আগামী বছর নির্বিঘ্নে ইউরো আয়োজনের ব্যাপারেও আশাবাদী ইউএফএ সভাপতি। সব শঙ্কা উড়িয়ে সফলভাবেই সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ। করোনার ঝুঁকির কারণে এবারের আসর শেষ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সফল আয়োজন ইউএফার। নকআউট পর্বের প্রায় সব ম্যাচই ছিল উত্তেজনায় ভরপুর। ম্যান সিটি অ্যাথলেটিকোর মতো ক্লাবকে হটিয়ে সেমিতে জায়গা করে নেয় লাইপজিগ লিওর মতো তথাকথিত ছোট দল। সিঙ্গেল লেগের নকআউট পর্ব যে উত্তেজনা ছড়িয়েছে, তাতে ভবিষ্যতেও এই ফরম্যাটে আয়োজনের সম্ভাব্যতা নিয়ে ভাবছে ইউএফা। আমরা টুর্নামেন্টের দৈর্ঘ্য কমিয়ে আনতে বাধ্য হয়েছি, তবে এর ফলে নতুন কিছু খুঁজে পেয়েছি। অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে, তবে ব্রডকাস্টারদের কারণে ম্যাচের সংখ্যা কমার বিষয়টিও ভাবতে হয়। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা হবে। শ্বাসরুদ্ধকর বেশ কিছু ম্যাচ এবারের চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিলেও খেলা হয়েছে ক্লোজ ডোরে। দর্শকবিহীন স্টেডিয়ামে ফুটবলের আমেজ কমেছে। আমরা কোচ গোলকিপারের চিৎকার শুনি, ধারাভাষ্য শুনি, কিন্তু দর্শকের উচ্ছ্বাস শুনি না। এটা ঠিক আগের ফুটবল না। করোনা পরিস্থিতির উন্নতি হলে আশা করি অক্টোবরে মাঠে কিছু দর্শক দেখা যাবে। চ্যাম্পিয়ন্স লিগের সফল মঞ্চায়নের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়েও আশাবাদী ইউএফা। করোনার কারণে ইউরো 2020 পিছিয়েছে। টুর্নামেন্ট হবে আগামী বছর। আগামী বছর ইউরো আয়োজনের আগেই বাজারে আসতে পারে করোনার ভ্যাকসিন। সেক্ষেত্রে ঝুঁকি অনেক কমে যাবে। আমি আশাবাদী। 12টি দেশে ইউরো আয়োজনের যে পরিকল্পনা ছিল তা এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, তবে পরিস্থিতি খারাপ হলে অন্যরকম কিছু ভাবতে হবে। করোনার কারণে স্থগিত হওয়া ইউরো 2020 অনুষ্ঠিত হবে আগামী বছরের 11 জুন থেকে 11 জুলাই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছুদিন আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান জানান, নিষেধাজ্ঞা ওঠার পর শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টেই ফিরবেন সাকিব। শর্ত শুধু ফিটনেস ঠিক রাখা। ফিটনেস ফিরে পাওয়ার সেই লড়াইটা হবে বিকেএসপিতে। অতীতে সাকিবকে ব্যক্তিগত অনুশীলন করানো কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, পুরো ফিট হওয়ার জন্য যা যা দরকার সবই করবেন এই অলরাউন্ডার। সাকিববিহীন একটা বছর পার করতে চলেছে বাংলাদেশের ক্রিকেট। যদিও করোনায় খেলা হয়নি সেভাবে। আগামী 29 অক্টোবর নিষেধাজ্ঞা ওঠার সময় টাইগার দল থাকবে শ্রীলঙ্কা সফরে। প্রথম টেস্টও খেলা হয়ে যাবে বাংলাদেশের। দ্বিতীয় টেস্টেই সাকিবকে পাওয়ার প্রক্রিয়া তৈরিতে ব্যস্ত সবাই। তবে তীক্ষ্ণ নজর রাখতে হচ্ছে আইসিসির গাইডলাইনে, কারণ একটু ভুলেই এলোমেলো হতে পারে সবকিছু।
প্রথমে কথা ছিল সাকিব ব্যক্তিগত প্র্যাকটিস করবেন ইংল্যান্ডে, পরে সেটা হয়েছে বিকেএসপিতে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সাকিব যাবেন তার বেড়ে ওঠার জায়গায়, যেখানে প্রিয় ছাত্রের অপেক্ষায় মোহাম্মদ সালাউদ্দিন। সাকিবের প্রিপারেশনটা নির্ভর করে সে কতটুকু ফিট হবে সেটা তার সম্পূর্ণ তার নিজের উপরে, এবং তাকে যতটুকু জানি সেটা সম্পূর্ণ, এবং সেই ব্যাপারে সে অনেক মনোযোগী আছে এবং সে এই ব্যাপারে তার পুরোটাই দিয়েই করবে এবং আশা করব যে সে তার পুরো ফিট সাকিবকে আমরা দেখতে পাবো। তামিম মুশফিকরা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন বেশ কিছুদিন আগে। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সময় কাটালেও বসে নেই সাকিব, করে যাচ্ছেন ফিটনেসের কাজ। বিকেএসপিতে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্পও চলছে। আইসিসির গাইডলাইন অনুযায়ী সাকিবের অনুশীলন হতে হবে পুরো ব্যক্তিগত, সেখানে অন্য ক্রিকেটার থাকতে পারবেন না। সেটা মাথায় রেখেই তৈরি হচ্ছে অনুশীলনের রূপরেখা। বিকেএসপিতে যেহেতু সে প্র্যাকটিস করবে, এটা আসলে বিকেএসপি বেশিরভাগ ফ্যাসিলিটিসটা তদারকি করবে। আমার সাথে এই নিয়ে খুব বেশি কথা হয়নি, আসলে যদি বাংলাদেশে যখন আসবে তখন এই নিয়ে হয়তো আমরা বসবো বা বসতে পারি, তারপরে হয়তো আমরা ডিসিশন নিব যে আমরা কীভাবে আগাবো। আইপিএল চলাকালে গুরু সালাউদ্দিনকে ভারতে নিয়ে গিয়ে কাজ করেছেন ব্যাটিংয়ের। বিশ্বকাপে তার ফল পেয়েছে হাতে নাতে। লঙ্কা সফরে সাকিব সালাউদ্দিন জুটির সাফল্য দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে করোনা সংখ্যা কাটিয়ে বিকেএসপিতে চলছে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প। ফিটনেস স্কিল নিয়ে কাজ চলছে অনুশীলনে। উদ্দেশ্য 2022 বিশ্বকাপ। 45 ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া ক্যাম্প ভাগ হবে 3 ভাগে। প্রাথমিক ফিটনেসের কাজ সেরে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে যুবারা। পারফরম্যান্স বিবেচনায় এখান থেকেই বাছাই হবে আগামীর স্কোয়াড। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। শুরু হয়েছে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প। করোনা পরীক্ষা উতরে বিকেএসপিতে ব্যস্ত 45 ক্রিকেটার। প্রাথমিক লক্ষ্য ফিটনেসের উন্নতি। অনুশীলনে ঘাম ঝরাচ্ছে যুবারা। 2022 বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন ইয়াং টাইগার্সের। করোনাকালীন এই ক্যাম্প লিটমাস টেস্ট বিসিবির জন্য। মাঠের অনুশীলনে ফিরতে পেরে যুবাদের স্বস্তি। থ্যাঙ্কস টু বিসিবি এরকম একটা ক্যাম্প অ্যারেঞ্জ করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা থাকলে ওইভাবে পসিবল হচ্ছিল না এই প্যান্ডামিকের ভিতরে। দেন সবাইকে একসাথে করে এইভাবে লাইক ট্রেনার অ্যান্ড সব ফ্যাসিলিটির মধ্যে নিজেদেরকে আবার গুছিয়ে নিতে পারতেছি। অনেকদিন একটা অফ ছিল, সেটা থেকে আমরা আবার সেই ক্যাম্পে আসছি। এতদিন আমরা যে ভুলগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে আমরা যাতে এখানে শুধরে নিতে পারবো। ফিটনেস আর স্কিল ট্রেনিংয়ের পরবর্তী ধাপে নিজেদের মধ্যেই ম্যাচ খেলার ব্যবস্থা করবে ম্যানেজমেন্ট। সেখান থেকে বাছাই করা হবে আগামীর স্কোয়াড। আমাদের এই ক্যাম্পটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অবস্থাতে আমরা স্কিল নিয়ে কাজ করছি। ব্যাটসম্যান এবং বোলারদের নিয়ে স্পেসিফিক স্কিল আছে, যারা বোলাররা পেস বোলারদের জন্য আলাদা স্কিল রাখা হয়েছে। 45 জন খেলোয়াড়কে 3টি ভাগে 3টি দলে বিভক্ত করে এখানে ম্যাচ খেলানো হবে এবং সেখান থেকে পারফরমেন্স অনুযায়ী একটা বেটারমেন্ট কিছু একটা আশা করছি আমরা, যেখান থেকে আমরা দল গঠনের জন্য যেটা সাহায্য করবে। স্থানীয় কোচেদের অধীনেই চলছে এই ক্যাম্প। তবে দূরে থেকেও খোঁজ খবর রাখছেন হেড কোচ নাভিদ নেওয়াজ আর ফিটনেস ট্রেনার রিচার্ড স্টনিয়ার। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাউদাম্পটন টেস্টের শেষ দিন ইনিংস পরাজয় এড়াতে লড়বে পাকিস্তান। হাতে 8 উইকেট, পিছিয়ে 210 রানে। বৃষ্টি বাগড়া ও আলোক স্বল্পতায় চতুর্থ দিনে খেলা হয়েছে 56 ওভার। সফরকারীদের সংগ্রহ 2 উইকেটে 100 রান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে সাবধানে শুরু করেন শান মাসুদ ও আবিদ আলী। 49 রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। 18 রান করে আউট হন মাসুদ। সেট হওয়া আবিদ আলীকে 42 রানে থামিয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্টে প্রথম পেসার হিসাবে 600 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছাতে অ্যান্ডারসনের দরকার আর মাত্র 1টি উইকেট। এর আগে আজহার আলীর অপরাজিত সেঞ্চুরিতেও ফলো অন এড়াতে পারেনি পাকিস্তান। ইংল্যান্ডের 583 রানের জবাবে প্রথম ইনিংসে অল আউট হয় 273 রানে। করোনা ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি স্প্রিন্টার হুসেইন বোল্ট। গণমাধ্যমের খবর, রোববার করোনা টেস্ট করানোর পরদিনই রিপোর্ট পজিটিভ আসে। সেলফ আইসোলেশনে আছেন তিনি। পরিবার বন্ধু বান্ধব নিয়ে মজা করতে পছন্দ করেন জ্যামাইকান এই গতিমানব। 21 আগস্ট ছিল বোল্টের 34তম জন্মদিন। করোনা ঝুঁকির মধ্যেই অতিথিদের নিয়ে উৎসব করেছেন। বিশেষ দিনের আয়োজন এবার শঙ্কায় ফেলে দিয়েছে। বোল্টের পার্টিতে ছিলেন গেইল, স্টার্লিংয়ের মতো ক্রীড়া তারকারাও। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।